আজকে এমন একজন মনীষীর কথা বলবো, তিনি এই বাংলা ভূখণ্ডকে চিন্তা দিয়ে আলোকিত করেছেন। এই মনীষী বা গুরু বা চিন্তকের নাম হচ্ছে যতীন সরকার, অধ্যাপক যতীন সরকার। আমরা তাকে যতীন স্যার নামে ডাকতাম। যতীন স্যার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালের 18ই আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দ্রপাড়া নামক গ্রামে। এবং সেইখানে ওই চন্দ্রপাড়া গ্রামের কাছাকাছি একটি বাজার আছে, সেটাও একটি অনেক বড় বাজার। সেই বাজারটির নাম হচ্ছে রামপুর বাজার। এই রামপুর বাজারের কাছে একটি স্কুল আছে। অর্থাৎ এই যে রামপুর বাজার, এই রামপুর বাজারেই একটি স্কুল ছিল, প্রাইমারি স্কুল। সেটার নাম ছিল রামপুর ফ্রি বোর্ডিং স্কুল। সেইখানে তার মূলত শিক্ষা জীবন শুরু হয়। তারপর 1954 সালে তিনি মেট্রিক পাশ করেন। মেট্রিক পাশ করার পরে তিনি টিউশনি করিয়ে কিছু টাকা জমিয়ে তিনি আইএ ভর্তি হন। এই আইএ যখন ভর্তি হন সেটা ছিল 1955 সাল। এই সময় তিনি নেত্রকোনা শহরে মানুষের বাসায় লজিং থাকতেন। তো লজিং থাকার বিষয়টা এখন এতটা প্রচলিত নয়। আমরা আমাদের সময় আমরা পেয়েছি, আমরা যখন পড়াশোনা করেছি তখন ওই যে শহরে যে মেস সিস্টেম, এগুলি তেমন একটা ছিল না। অনেক ছাত্রছাত্রী লজিং থাকতো, অর্থাৎ অন্যের বাড়িতে, আত্মীয়র বাড়িতে বা অনাত্মীয় হইতে পারেন, সেখানে থাকতেন এবং যথেষ্ট সম্মানের সাথেই বসবাস করতেন। তাদেরকে বলা হইতো লজিং মাস্টার। বিনিময়ে, থাকার বিনিময়ে তারা ওই পরিবারের কোনো ছোট ছাত্রছাত্রী থাকলে তাদেরকে পড়াতেন। যাই হোক, তিনি এরকম ভাবে 1955 সালে আইএ ভর্তি হয়ে ওই মানুষের বাড়িতে লজিং থেকে আইএ পাশ করেছেন। তারপরে 1957 সালে তিনি ময়মনসিংহের যে আনন্দমোহন কলেজ আছে সেখানে তিনি বিএ ভর্তি হন। বিএ পাশ করার পরে তিনি এমএ ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো ওই শিক্ষা জীবনের ভিতরেই তিনি 1959 সালে বিএ পরীক্ষা দেওয়ার পরেই আশুজিয়া হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। তারপর এই 1961 সালে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএ ভর্তি হওয়ার পরে তিনি বারহাট্টা সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। তো বারহাট্টা সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয় হচ্ছে নেত্রকোনা জেলারই বারহাট্টা উপজেলার একটি স্বনামধন্য স্কুল। এই বিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। সিকেপি শব্দের অর্থ হচ্ছে করুণেশন কৃষ্ণপ্রসাদ। অর্থাৎ ওই স্কুলের যে প্রতিষ্ঠাতা ছিলেন মোহিনী মোহন গুণ। তার পিতার নাম ছিল কৃষ্ণপ্রসাদ গুণ। ওই সময় ব্রিটিশ রাজার অভিষেক হয়েছিল, যে সময় স্কুলটা স্থাপন করা হয়েছিল। তখন ওই অভিষেকের ইংরেজি হচ্ছে করোনেশন। এই জন্য করোনেশন শব্দটা ওই নামের আগে যুক্ত করে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ওই করোনেশন শব্দটা যুক্ত করা হচ্ছে যে ওই ব্রিটিশদেরকে একটু তেল মারা আর কি। তেল মেরে ওই যে ব্রিটিশ রাজের অভিষেক, এটা শব্দটা দিয়ে স্কুলের অনুমোদনটা আনার জন্যই আমার মনে হয় এটা বলা হয়েছিল। এই জন্য এই স্কুলের নাম হয়ে যায় সিকেপি
উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে এই যতীন স্যার গৌরীপুরে কিছুদিন শিক্ষকতা করেছে। এই গৌরীপুরে কিছুদিন শিক্ষকতা করার পরে 1964 সালে, সম্ভবত 1964 সালে তিনি নাসিরাবাদ কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তিনি কলেজের শিক্ষক হন। কলেজের শিক্ষক হওয়ার পরেও তিনি নিজেকে কখনো অধ্যাপক, প্রফেসর বা প্রভাষক এই ধরনের বিষয় দাবি করেননি। তিনি আজন্ম, আমি নিজের কানে শুনেছি, তিনি নিজেকে মাস্টার বলেই দাবি করতেন এবং এটাই তিনি কমফোর্ট ফিল করতেন। এই যতীন স্যার তার যে চিন্তার জগৎ, ভাব জগৎ, সেই জগৎ আমাদেরকে বিভিন্ন দর্শনের দুয়ার খুলে দেয়। আমরা যতীন স্যারকে নিয়ে একটু কথা বলবো। কথা বলার আগে তারপরে আমি একটু শেষ করে দিই ওনার বিষয়টা। সেটা হচ্ছে, ওই যতীন স্যার তিনি নাসিরাবাদ কলেজে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি বাংলা পড়াতেন। সেইখান থেকে 2002 সালে তিনি অবসর গ্রহণ করে নেত্রকোনায় চলে আসেন। এখানে তিনি বাড়ি করেন নেত্রকোনা শহরেরই অদূরের গ্রাম সাতপাই বা পালপাড়া নামক জায়গায়। এখানে বানপ্রস্থ, বাড়ির নাম দিয়েছেন তিনি বানপ্রস্থ। যতীন সরকার, মতীন্দ্র সরকার, ওনার ভাই, আরো 2 জন, খগেশ কিরণ তালুকদার, আরো একজন, এই 4জনে মিলে একটি বিশাল কম্পাউন্ড তৈরি করে এই কম্পাউন্ডের নাম দিয়েছেন বানপ্রস্থ এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই বসবাস করেছেন। তিনি এর মধ্যে উদীচী জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, দায়িত্ব পালন করেছিলেন। এই যতীন সরকার বা যতীন স্যার তিনি তার সময়কে অতিক্রম করে তার চিন্তার জগৎ ছড়িয়ে পড়েছিল সারা দেশে, সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এই বাংলা ভূখণ্ডের মানুষের মধ্যে যতীন সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি মফস্বল শহরে বাস করেও তার জ্ঞানের আলো তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন একবারে সারা দেশ জুড়ে। বাংলা ভূখণ্ড না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছিলেন। তার অনেক গবেষণা কর্ম আছে। সেই গবেষণা কর্মের মধ্যে একটা উল্লেখযোগ্য আছে, সেটা হচ্ছে তিনি যে আমাদের যে লোকজ কবি, আধ্যাত্মিক কবি জালাল কাকে নিয়ে তিনি জালাল গীতিকা সংকলন করেছেন। সেই সাথে তার অনেক প্রবন্ধ তিনি লিখেছেন, যেগুলি মানুষের চিন্তার জগৎ খুলে দিয়েছে। এই যতীন স্যার তার মহান কর্মের জন্য এবং প্রবন্ধ জন্য এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করার জন্য তিনি বাংলা একাডেমি পদক পেয়েছিলেন। পরবর্তীতে তিনি স্বাধীনতা পদকেও বাংলাদেশ সরকার কর্তৃক ভূষিত হয়েছিলেন। এই যতীন সরকার তিনি মৃত্যুবরণ করেন বা প্রয়াত হন 2025 সালের 13ই আগস্ট। খেয়াল করেন, তিনি জন্মেছিলেন 1936 সালের 18ই আগস্ট। অর্থাৎ তার বয়স 90 বছর হওয়ার, ঠিক পূর্ণ হওয়ার অল্প কয়েকদিন আগে, 5 দিন আগে বা 4 দিন আগে তিনি প্রয়াত হন। এই যতীন সরকারকে আমরা খুব কাছে থেকে দেখেছি। যতীন সরকারের যে প্রবন্ধ বা লেখাগুলিও আমরা পড়েছি এবং তার সরাসরি বক্তব্য শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। অসাধারণ বাগ্মী ছিলেন তিনি। এই যতীন সরকার যখন কথা বলতেন তখন মানুষ তন্ময় হয়ে শুধু শুনত। ঘন্টার পর ঘন্টা যদি যতীন স্যার আলোচনা করতেন তবুও মানুষের মধ্যে কোনো বিরক্তির উদ্রেক হতো না। এই যে যতীন স্যারের বক্তৃতা, এটা তিনি তার একটা প্রবন্ধে তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আমি একজন শিক্ষক হয়ে এই যে ক্লাসরুমে 45 মিনিট সময়ের মধ্যে আসলে কিছুই শিখাইতে পারি না। সুতরাং শিখানোর জন্য
আলাদাভাবে অন্য ফোরামে বক্তৃতা দিলে সেটা পারফেক্ট। এই জন্যই তিনি এই বক্তৃতার মাধ্যমে এই সমাজে আলো ছড়িয়ে গেছে। আর যতীন সরকারের যে দর্শন, সেই দর্শনটা ছিল, তিনি মনে করতেন যে মানুষের সম্মিলিত মুক্তি হচ্ছে মানুষের মুক্তি। এককভাবে মানুষের মুক্তি ঘটতে পারে না বা পারবে না। তার একটি বই আছে, সাংস্কৃতিক জাগরণের প্রত্যাশা। এটা নিয়ে আমি লিখেছিলাম যে যতীন সরকারের সাংস্কৃতিক জাগরণের প্রত্যাশা নামক বইটি এই সময়ের প্রত্যাশাকে ধারণ করে। যতীন সরকার সবসময় একজন সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতাবাদ বিরোধী মানুষ ছিলেন। এই জন্যই যতীন সরকারের একজন অনন্য ব্যক্তি। এটা হচ্ছে মোটামুটি যতীন সরকার সম্পর্কে মানুষের পার্সপেকশন। তাহলে আমি যতীন সরকারকে কি চিনলাম, এটা আমি একটু বলতে চাই আজকে। এটা হচ্ছে 18 শতকে কলকাতায় হিন্দু ধর্মীয় বাঙালিদের মধ্যে একটি রেনেসা ঘটে। সেই রেনেসাটিকে বলা হয় যে বাঙালির নবজাগরণ। এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে, যে এটাকে আমি বাঙালির নবজাগরণ বলতে রাজি নই। কারণ আমি বলতে চাই যে বাঙালির নবজাগরণ ঘটে গেছে 14 শতকে, এবং যখন বাঙালি জাতিসত্তা গঠন হয়েছিল মুসলিম শাসনাধীন আমল। যাই হোক, এটা অনেক বিতর্কের বিষয়, সেই বিতর্ক আমি বলবো না। আমাদের দেশে ওই যে যে চিন্তাধারা আছে, যে চিন্তার যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলি যদি আমরা পর্যালোচনা করি, এখানে 2টি ধারা আপনারা পাবেন স্কুলগুলি, যেগুলিকে চিন্তার চর্চা হয়, মুক্ত বুদ্ধির চর্চা। একটি ধারা হচ্ছে ওই যে মুসলিম শাসন আমল থেকে শুরু হয়ে একবারে বর্তমান পর্যন্ত এসে একটি চিন্তার ধারা, যে ধারার মধ্যে লালন, সুফিবাদ সহ সকল ধারাই এই মহাসাগরে গিয়ে যুক্ত হয়েছে। আর একটি ধারা হচ্ছে ওই যে 18 শতকে যে রেনেসা ঘটছিল, সেই রেনেসার বিষয় আসেনি। এই 2টা ধারাই কিন্তু একটা মহাগ্রন্থ। এই মহাগ্রন্থ 2টা আলাদাভাবে বিকশিত হয়েছে। আর যতীন সরকার তিনি নেত্রকোনায় বসবাস করলেও আমি মনে করি ওই যে বাঙালির যে রেনেসা, যেটাকে 18 শতকে যেটা বলা হয় রাজা রামমোহনরা প্রবর্তন করেছিলেন, এইটার ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন। রক্ষা করিয়া ওই যে মহাগ্রন্থের শেষ অধ্যায়, এই মহাগ্রন্থের শেষ অধ্যায় ছিলেন যতীন সরকার। যতীন সরকারের পরে ওই মহাগ্রন্থের আর কোনো অধ্যায় রচিত হওয়ার মতো ব্যক্তি আর জীবিত নেই। এটা হচ্ছে তার সম্পর্কে আমার মূল্যায়ন। আর আরেকটি যে মহাগ্রন্থ আছে, সেটি এখন চিন্তাটা চলমান আছে। এই 2টা মহাগ্রন্থের সমন্বয়ে যে অখণ্ড চিন্তা যদি আমরা একদিন করতে পারি, তাহলে একদিন এই বাংলা ভূখণ্ডের মানুষের জাতিসত্তা সঠিকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে।